বাঙালির কাছে ব্যোমকেশ বক্সী বা প্রদোষ মিত্র কতটা প্রিয় সে আর নতুন করে বলতে হবে না। দেশেরই মধ্যে বা বিদেশে তারা মিশে থাকে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যেই, বরং বেশিরভাগ ক্ষেত্রে এনারা বাহ্যিক দিক দিয়ে একদম সাধারণই হন, যাতে কোনোভাবেই কারুর দৃষ্টি আকর্ষণ এরা না করেন। বা কাজকর্মের কথা অন্যরা কেন, এমনকি নিজেদের পরিবারের লোকরাও জানতে পারে না। এখানে একে স্পাসা বলা হয়েছে। গুগল বা কোনো ডকুমেন্ট আপনাকে বলবে না যে ইংলিশের এই স্পাই কথাটার উৎস কি। যেমন প্রাচ্যের কোনো অবদানই ওরা স্বীকার করে না। এবার আপনি আপনার বিচার বুদ্ধি কাজে লাগিয়ে বুঝে নিন যে ইংলিশ ওয়ার্ড স্পাই আর সংস্কৃত শব্দ স্পাসার মধ্যে মিলটা কি সত্যিই সমাপতন নাকি অন্য কিছু। এই গুপ্তচরকে আমরা দেখতে পাই কৃপাচার্য রূপে মহাভারতে। কৃপাচার্যের সবচেয়ে বড় গুণ ছিল যে সমস্ত পরিস্থিতিতে উনি সংযম আর মৌনতা বজায় রাখতে পারতেন। ওই যে বলেছি, স্পাইদের বিশাল গুণ যে তারা সর্বসমক্ষে থাকলেও তারা যেন অদৃশ্যই থাকেন। শিবাজির স্বরাজ্য বাহিনীর গোয়েন্দা প্রধানের নাম ছিল বাহিরজি নায়েক। এক সাধারণ ফকিরের ছদ্মবেশে বাহিরজি আফজল খানের সৈন্যবাহিনীর মধ্যে ঢুকে পড়েন আর তাদের সঙ্গে রাত্রিবাসও করেন। শিবাজির সৈন্যরা একটা স্থানীয় বিবাহ যাত্রাতে বরযাত্রীদের সঙ্গে মিশে গিয়ে ছোট ছোট গ্রুপে শায়েস্তা খানের ক্যাম্পের ভেতরে প্রবেশ করে আর তারপরে মধ্যরাতে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। একজন সাধারণ ব্যবসায়ীর ছদ্মবেশে উনি মুঘল বাহিনীর উচ্চ পদস্থ কর্মচারীদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। বাঙালির কাছে ব্যোমকেশ বক্সী বা প্রদোষ মিত্র কতটা প্রিয় সে আর নতুন করে বলতে হবে না। আজকের দিনেরও সব বয়সীদের কাছে এই দুই গোয়েন্দার নাম যেন ঘরোয়া দুটি নাম। তেমনি সুদর্শন ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ডের নেশাতে সারা বিশ্ব প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ হয়ে আছে। এই গোয়েন্দা বা গুপ্তচররা কিন্তু শুধু সাহিত্য বা চলচ্চিত্রে বিরাজ করে তাই নয়, বাস্তবেও এদের গুরুত্ব অপরিসীম বললেও কম বলা হয়। আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, এমনকি ভারতেরও অত্যন্ত শক্তিশালী গুপ্তচর বাহিনী রয়েছে। দেশেরই মধ্যে বা বিদেশে তারা মিশে থাকে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যেই। এদের সবারই একদম নায়কোচিত চেহারা থাকে তা নয়, বা এরা সর্বগুণ সম্পন্ন হয় এরকমটাও নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রে এনারা বাহ্যিক দিক দিয়ে একদম সাধারণই হন, যাতে কোনোভাবেই কারুর দৃষ্টি আকর্ষণ এরা না করেন। কিন্তু মানসিক দৃঢ়তা এদের অত্যন্ত বেশি থাকে। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে এদের কাজ করতে হয়। প্রতিবেশী রাজ্যে বা বিদেশের মাটিতে এদের গুপ্তচর বৃত্তি ধরা পড়ে গেলে মৃত্যুদণ্ডই বেশিরভাগ ক্ষেত্রে ধার্য হয়। এদের গতিবিধি বা কাজকর্মের কথা অন্যরা কেন, এমনকি নিজেদের পরিবারের লোকরাও জানতে পারে না। কিন্তু যে কোনো শক্তিশালী রাষ্ট্রের জন্যই এই গুপ্তচর এবং গোয়েন্দা বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক ততটাই এখানে দরকার নিখুঁত পরিকল্পনা আর সেরকমই নিখুঁতভাবে কার্যসিদ্ধি ঘটানো। এর মধ্যে একটু কোনো খুঁত বা ফাঁক থেকে গেলেই বিপদ। আজকাল আমরা মাঝে মাঝেই শুনতে পাই কিছু অজানা আততায়ীর হাতে নাকি ভারতের বুকে নাশকতা চালানো আতঙ্কবাদীদের বিদেশের মাটিতে, মানে যেমন ধরুন পাকিস্তান, কানাডা কি ব্রিটেনে অজ্ঞাত কারণে মৃত্যু ঘটছে। কিভাবে ঘটছে, কে ঘটাচ্ছে, তার আর কোনো সুরাহা পরবর্তীকালে হচ্ছে না। অনেকেই বলে ভারতের গোয়েন্দা সংস্থা র নাকি এতে যুক্ত। সত্যি মিথ্যে জানার কোনো উপায় নেই। অন্য সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তার ক্রেডিট নেওয়া যায়, প্রচার চালানো যায়, কিন্তু গুপ্তচর বৃত্তিতে সে সুযোগ নেই। এখানে কাজের শর্তই হলো কাজ সুষ্ঠুভাবে করা আর প্রচারের আলোর থেকে দূরে থাকা। এই গুপ্তচররা যে শুধু প্রতিবেশী বা শত্রু রাজ্যের খবরই নিয়ে আসে তাই নয়, দেশের ভেতরে কি চলছে সেই খবরও নিয়ে আসে। তাহলে প্রশ্ন হতে পারে, আমাদের প্রাচীন যুগের মৌর্য বা তারপরে মারাঠাদের মতো এত শক্তিশালী সাম্রাজ্য আমরা ভারতের বুকে দেখতে পাই, সেখানে কি এই ধরনের গোয়েন্দা বা গুপ্তচর ছিল না? ছিল মশাই, না হলে কি আর এমনি এমনি বলছি। আজ বরং এই বিষয়টা নিয়ে একটু গল্পগাছা করা যাক। চলুন তাহলে শুরু করি। কোনো বিশেষজ্ঞ বলেন যে গোয়েন্দা বৃত্তি হলো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে পুরনো জীবিকা। এই ব্যাপারে বিতর্ক রয়েছে, তবে গুপ্তচর বৃত্তি যে অত্যন্ত প্রাচীন একটা জীবিকা সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর প্রাচীন ভারতে শুধু এদের অস্তিত্ব ছিল তাই নয়, এদের অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। অন্যান্য সব দপ্তরের মতো এদেরও একটা দপ্তর থাকতো, কিন্তু সেখানে কারা কারা কাজ করতো বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কোনোভাবেই জানা যেত না।
পৃথিবীর সবচেয়ে যে পুরনো পুস্তকে এই গুপ্তচর কথাটা পাওয়া যায় সেটা আর কিছু নয়, আমাদের ঋগ্বেদেই। এখানে একে স্পাসা বলা হয়েছে। গুগল বা কোনো ডকুমেন্ট আপনাকে বলবে না যে ইংলিশের এই স্পাই কথাটার উৎস কী। যেমন প্রাচ্যের কোনো অবদানই ওরা স্বীকার করে না। এবার আপনি আপনার বিচার বুদ্ধি কাজে লাগিয়ে বুঝে নিন যে ইংলিশ ওয়ার্ড স্পাই আর সংস্কৃত শব্দ স্পাসার মধ্যে মিলটা কি সত্যিই সমাপতন নাকি অন্য কিছু। গোয়েন্দা বিভাগের একটা অংশ যারা জনসংযোগের কাজ করত তাদের বলা হতো পুলিশানি। হ্যাঁ, যথারীতি কেউ বলেনি এই সংস্কৃত শব্দ থেকেই পুলিশ কথাটা এসেছে কিনা। যাই হোক, আমার হিস্ট্রি এপিসোড আর তাতে মহাভারতের কথা থাকবে না এটা যে হবার নয়, সেটা আমার এই স্বল্প দিনের চ্যানেলটি যারা ফলো করেন তারা এতদিনে বুঝে গেছেন। কিন্তু আমাদের এই চ্যানেলের দর্শকদের বেশিরভাগই এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিনীত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, যাতে এই চ্যানেলটা আপনার মতো অনেকের কাছেই পৌঁছতে পারে। ফিরে আসি মহাভারতের কথাতে। কথায় বলে যাহা নেই ভারতে তাহা নাই ভারতে। আমি তো মনে করি জগতে আছে আর তার উল্লেখ মহাভারতে নেই, এরকমটা প্রায় অসম্ভবই। এই গুপ্তচরকে আমরা দেখতে পাই কৃপাচার্য রূপে মহাভারতে, যার বাহ্যিক ভূমিকা ছিল কৌরব আর পাণ্ডবদের শিক্ষক আর কুরুবংশের রাজপুরোহিত। কৃপাচার্যের ভগিনীর নাম ছিল কৃপি, যিনি হলেন আরেক অস্ত্রগুরু দ্রোণাচার্যের স্ত্রী। তাই সম্পর্কে কৃপাচার্য ছিলেন দ্রোণাচার্যের শ্যালক। কৃপ আর কৃপি দুজনেই রাজা শান্তনুর পালিত সন্তান ছিলেন। রাজ পরিবারে বড় হয়ে ওঠার দরুন কৃপাচার্য কুরুবংশের রাজনীতি ও সৈন্যবাহিনীর আভ্যন্তরীণ বিষয়ে খুবই পারদর্শী হয়ে উঠেছিলেন, যা তাকে পরবর্তীকালে গোয়েন্দা বৃত্তিতে সাহায্য করেছিল। একজন শিক্ষক এবং রাজ উপদেষ্টা হিসাবে তার ভূমিকাটা সবসময়তেই সন্দেহের বাইরে, যা একজন গুপ্তচরের জন্য আদর্শ। ইনি একই সাথে পাণ্ডব আর কৌরবদের খুবই নিকটস্থানীয় হওয়ার জন্য দুপক্ষেরই গুপ্ত খবর উনি জানতেন, কিন্তু উনি আসলে দুর্যোধনের হয়ে পাণ্ডবদের সমস্ত খবর সংগ্রহ করে এনে দিতেন। পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় পাণ্ডবদের গতিবিধি সব খবর দুর্যোধনের কাছে পৌঁছে যেত এই কৃপাচার্যের পাঠানো স্পাইদের সাহায্যে। কিন্তু তবুও পাণ্ডবরা সবার চোখে ধুলো দিয়ে অজ্ঞাতবাস পূর্ণ করতে পেরেছিল। পাণ্ডবদের পক্ষে এই গোয়েন্দা উপদেষ্টার কাজটি করতেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। তার নিয়োজিত গোয়েন্দারা সব জায়গা থেকে খবর নিয়ে পৌঁছে দিত শ্রীকৃষ্ণের কানে, আর সেই সব তথ্য উনি ব্যবহার করতেন পাণ্ডবদের সুরক্ষার জন্য। এদিকে কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভীষ্ম বা দ্রোণাচার্যের মতোই কৃপাচার্য কৌরব পক্ষ নিয়েছিলেন। বলা হয় কৃপাচার্য মহাভারতের চিরঞ্জীবীদের মধ্যে একজন, মানে উনি অমর আর বর্তমানে সপ্তঋষির একজন। কুরুক্ষেত্র যুদ্ধের পর কৃপাচার্য পাণ্ডবদের উপদেষ্টা নিয়োজিত হন। পাণ্ডবদের স্বর্গগমনের পর কৃপাচার্য পরীক্ষিতের উপদেষ্টা হিসাবে কাজ করেন। কৃপাচার্যের সবচেয়ে বড় গুণ ছিল যে সমস্ত পরিস্থিতিতে উনি সংযম আর মৌনতা বজায় রাখতে পারতেন। ওই যে বলেছি, স্পাইদের বিশাল গুণ যে তারা সর্বসমক্ষে থাকলেও তারা যেন অদৃশ্যই থাকেন। রাজসভাতে কৃপাচার্য সব সময় চুপই থাকতেন আর সব সময় সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন। তার নীরবতা ছিল পুরোটাই কৌশলগত। আরেকটা গুণ যে কৃপাচার্য দুদিকেরই বিশ্বাসভাজনদের মধ্যে ছিলেন, তাই গুপ্ত খবর খুব সহজে ওনার কাছে পৌঁছে যেত। এখন প্রশ্ন উঠতে পারে, মহাভারতকে কি ঐতিহাসিক দলিল হিসাবে ধরা যেতে পারে? এই নিয়ে বিতর্কতে যাচ্ছি না, কিন্তু যে কোনো সাহিত্যই হলো সেই সময়ের সমাজের দর্পণ, সে মহাভারত হোক কি কালিদাস কি রবীন্দ্রনাথের রচনা। তাই কৃপাচার্য একজন সত্যিকারের ঐতিহাসিক চরিত্র না হলেও মহাভারত যেই সময়তে লেখা হয়েছে সেই সময় থেকেই যে রাজ্য শাসনের জন্য গুপ্তচরদের নিয়োগ করা হতো, এটা নিয়ে নিশ্চয়ই কোনো দ্বিমত থাকবে না। ভারতে গুপ্তচর ব্যবস্থার বিস্তারিত ঐতিহাসিক দলিল দুটি, একটি হলো মনুস্মৃতি আর আরেকটি হলো কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যের অর্থশাস্ত্রতে এই গুপ্তচর ব্যবস্থার যে বিস্তারিত বিবরণ পাওয়া যায়, তাতে বোঝা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্যকে শক্তিশালী করেছিলেন একটা সফল গোয়েন্দা বিভাগের মধ্যে দিয়ে। তবে আমার মতে ভারতের ইতিহাসে এই স্পাই নেটওয়ার্ক বা গোয়েন্দা বাহিনীকে সবচেয়ে বেশি ব্যবহার করেছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ। বিজাপুরের আদিল শাহী রাজ্যের এক সেনাপতির সন্তান হয়ে সেই আদিল শাহী সুলতান বংশের অবসান ঘটিয়ে এক বিশাল মারাঠা সাম্রাজ্যের স্থাপন করা শুধু নয়, প্রবল পরাক্রমশালী মুঘল বাদশাহ
আওরঙ্গজেবকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন আর মুঘল সাম্রাজ্যের পতনের বীজ রোপণ করেছিলেন তার এই উন্নত মানের গোয়েন্দা ব্যবস্থার মধ্যে দিয়েই। শিবাজির স্বরাজ্য বাহিনীর গোয়েন্দা প্রধানের নাম ছিল বাহিরজি নায়েক। ওনাকে নায়েক মানে চিফ উপাধি দিয়েছিলেন শিবাজি স্বয়ং। যখন বিজাপুরের আদিল শাহী সুলতানের সেনাপতি আফজল খাঁ তার বাহিনী নিয়ে মারাঠা সাম্রাজ্য দখল করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখন বাহিরজি সেই বাহিনীর প্রধান হস্তিটিকে গোপনে বিষ প্রয়োগ করেন যাতে হস্তিটির মৃত্যু ঘটে। আফজল খানের সৈন্যবাহিনীর মধ্যে সংস্কার ছিল যে প্রধান হস্তির মৃত্যু একটা অশুভ সংকেত। এতে আফজল খানের সৈন্যবাহিনীর মনোবল ভেঙে যায় আর তারা ছত্রখান হয়ে যায়। এক সাধারণ ফকিরের ছদ্মবেশে বাহিরজি আফজল খানের সৈন্যবাহিনীর মধ্যে ঢুকে পড়েন আর তাদের সঙ্গে রাত্রিবাসও করেন। সবার অগোচরে উনি আফজল খান আর তার সৈন্যদের উপর নজর রাখেন আর তারপরে বিস্তারিত তথ্য এনে দেন শিবাজির কাছে যাতে রণকৌশল নির্ধারণ করা সহজ হয়। তারপরের ইতিহাস আমরা সবাই জানি। আফজল খান শিবাজিকে হত্যা করার উদ্দেশ্যে প্রতাপগড়ে নির্জনে সাক্ষাতের প্রস্তাব দেয়। শিবাজি সেই প্রস্তাবে রাজি হয়ে যান, যদিও জানতেন যে অ্যাকচুয়ালি আফজল খাঁর কি উদ্দেশ্য ছিল। এরপর সাক্ষাতের সময় আফজল খান শিবাজিকে আক্রমণ করলে শিবাজি তার বাঘ নখের সাহায্যে আফজল খানকে হত্যা করেন। এরও পরবর্তীকালে আওরঙ্গজেবের মামা আর মুঘল সেনাপতি শায়েস্তা খানকে প্রায় সার্জিক্যাল স্ট্রাইকের আদলে অতর্কিতে আক্রমণ করেন পুনের ক্যাম্পে। সেই আক্রমণে শায়েস্তা খান বেঁচে তো যান, কিন্তু হাতের 3টে আঙ্গুলকে হারাতে হয়। মাত্র 400 জন সেনাকে নিয়ে শিবাজি এই অতর্কিত আক্রমণে শায়েস্তা খাঁর 10,000 সৈন্যের সেনাবাহিনীকে ছত্রখান করে দেন আর তার 3 দিনের মধ্যে শায়েস্তা খান দাক্ষিণাত্য পরিত্যাগ করেন। এই পুরো ঘটনাটা পরিকল্পিতভাবে সম্পন্ন হয়েছিল বাহিরজির দেওয়া গোপন তথ্যের উপর নির্ভর করে। শিবাজির সৈন্যরা একটা স্থানীয় বিবাহ যাত্রাতে বরযাত্রীদের সঙ্গে মিশে গিয়ে ছোট ছোট গ্রুপে শায়েস্তা খানের ক্যাম্পের ভেতরে প্রবেশ করে আর তারপরে মধ্যরাতে সার্জিক্যাল স্ট্রাইক চালায়। তবে বাহিরজি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মুঘলদের থেকে পুরন্দর দুর্গ পুনর্দখল করবার সময়। একজন সাধারণ ব্যবসায়ীর ছদ্মবেশে উনি মুঘল বাহিনীর উচ্চপদস্থ কর্মচারীদের সাথে বন্ধুত্ব স্থাপন করে ফেলেন আর একদম মুঘল ক্যাম্পের ভেতরে প্রবেশাধিকার অর্জন করেন। মুঘল ক্যাম্পের ভেতরের খুঁটিনাটি তথ্য, মুঘল বাহিনীর গতিবিধি, তাদের দুর্বলতা, পুরন্দর দুর্গের আভ্যন্তরীণ গঠন সব উনি এনে দিয়েছিলেন শিবাজির কাছে। বাহিরজি বুঝেছিলেন যে দুর্গের রসদ সরবরাহের পথগুলো খুব সুরক্ষিত নয়, তাই এই রসদ সরবরাহের পথেই শিবাজির বাহিনী পুরন্দর দুর্গ আক্রমণ করে মুঘলদের পরাস্ত করে আর দুর্গের দখল নেয়। এই পুরন্দর দুর্গ দখল করবার বিস্তারিত ঘটনা জানা যায় বিখ্যাত ঐতিহাসিক শ্রী গোবিন্দ সরদেশাইয়ের লেখা মহারাষ্ট্র রিয়াসাত বইতে আর পুরুষোত্তম খেতকারের লেখা শিব চরিত্রতে। ঐতিহাসিক শ্রী যদুনাথ সরকারের শিবাজি অ্যান্ড হিজ টাইমে শিবাজির গোয়েন্দা বাহিনীর ব্যাপারে অনেক কিছু জানা যায়। শ্রী বালগঙ্গাধর তিলকের লেখা জেড হে শাখাওয়ালিতেও শিবাজির সময়তে মারাঠা সাম্রাজ্যের ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। শিবাজির মৃত্যুর পর সম্ভাজি মহারাজ ছত্রপতি হন আর তিনিও এই গুপ্তচর ব্যবস্থাকে ভীষণভাবে গুরুত্ব দিতেন। সম্ভাজির মৃত্যুর পর শিবাজির দ্বিতীয় পুত্র রাজারাম ছত্রপতি হন আর ওনার জিঞ্জি ফোর্টের সভাসদ কৃষ্ণজি অনন্ত লেখা সভাসদ বাখারের থেকে জানা যায় যে শিবাজি মনে করতেন সৈন্যবাহিনীর মতো গুপ্তচর বাহিনীও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার জন্য রাজকোষ থেকে উনি প্রচুর অর্থ ব্যয়ও করতেন। হিস্টোরিয়ান সেতু মাধবন পাগড়ির লেখা শিব চরিত্র থেকে জানা যায় যে শিবাজির গুপ্তচররা মুঘল দারোয়ান বা কর্মচারী হিসাবে কাজ করত। এদের সাহায্যেই তিনি আগ্রাতে আওরঙ্গজেবের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হন। হিস্টোরিয়ান পাগাড়ি এও বলেছেন যে শিবাজি মুঘল সেনাদের মধ্যে ডাবল এজেন্টকেও নিয়োগ করেছিলেন, যারা মুঘলদের সামনে গোয়েন্দা সেজে শিবাজির ব্যাপারে গোপন তথ্য দেবার ভান করে আসলে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করত। এই ব্যাপারে উনি মনুস্মৃতির উপদেশ মেনে চলতেন। মনুস্মৃতিতে রাজ্য পরিচালনার জন্য যে নীতিগুলোর উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে গুপ্তচর নিয়োগটা অন্যতম। এই গুপ্তচরদের 4 বলে উল্লেখ করা হয়েছে, যার থেকেই বাংলাতে চর কথাটা এসছে। মনুস্মৃতির 7ম অধ্যায়তে এই শ্লোকটা আমরা পাই, চারৈশ্চ নিত্যং পর্যট্য রাজা প্রজানাং চা চরিতম। এর মানে হলো রাজা যেন গুপ্তচরদের মাধ্যমে প্রজাদের কার্যকলাপ ও স্বভাব পর্যবেক্ষণ করেন।
5 ধরনের গুপ্তচরের কথা বলা হয়েছে এখানে, যাদের বলা হতো পঞ্চবর্গ: তপস্বী বা সন্ন্যাসী বেশে চর, বণিক বেশে চর, ভিক্ষুক বেশে চর, নাট্যচর মানে শিল্পী অভিনেতা বেশে যারা চরের কাজ করে, আর সব শেষে দুষ্কৃতী বেশে চর। শেষে যাদের বললাম তারা নিজেরা দুষ্কৃতী বেশে আসল দুষ্কৃতীদের মধ্যে ঢুকে যায়, তাদের আস্থাভাজন হয়ে তাদের গুপ্ত তথ্য গোপনে রাজ্যের কাছে দিয়ে দুষ্কৃতীদের ধরিয়ে দিতে সাহায্য করত। আজকের যুগে এই ধরনের স্পাইদের মোল বলা হয়, যারা আন্ডারওয়ার্ল্ডের মধ্যে ঢুকে মাফিয়া ডনদের আস্থাভাজন হয়ে তাদের খবর গোপনে পুলিশের কাছে পৌঁছে দেয়। মনুস্মৃতিতে বলা আছে যে দুটি রাজ্যের মধ্যে কী ধরনের সম্পর্ক থাকবে সেটা পুরোপুরি এই চরদের উপর নির্ভর করে। এছাড়াও 7ম অধ্যায়তেই বলা আছে যে অসৎ রাজকর্মচারীদের ক্ষমতা অপব্যবহার করে সবসময়তেই দুর্নীতিপ্রবণ হবার সম্ভাবনা থাকে। তারা সাধারণ মানুষকে প্রতারণা করে, তাদের অর্থ আর সম্পত্তি দখল করার চেষ্টা করে। রাজার উচিত গুপ্তচরদের সাহায্যে অসৎ কর্মচারীদের শনাক্ত করে সাধারণ মানুষকে তাদের হাত থেকে রক্ষা করা। শুধু তাই নয়, মন্ত্রী, বিচারপতি, সেনাপতি এমনকি রাজপরিবার বর্গরাও কোনো ষড়যন্ত্রতে লিপ্ত কিনা সেটাও গোপনে নজরদারি করার দায়িত্ব এই চরদেরই। মন্ত্রীদের সততা যাচাই করবার জন্য তাদের উপঢৌকন বা প্রলোভন দিয়ে পরীক্ষাও করা হতো সেই সময়। ভাবুন তো, আজকের পশ্চিমবঙ্গে আমরা এত যে দুর্নীতি দেখতে পাই সেটা হয়তো কিছুটা হলেও রোধ করা যেত যদি মনুর এই উপদেশগুলো মেনে চলা হতো। ওইদিকে বিদেশি রাজ্যের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সব তথ্য এই গুপ্তচররাই এনে দিত। আবার সেই 7ম অধ্যায়তেই বলা আছে যে এই চররা ডাবল এজেন্ট মানে দুদিকের হয়েই কাজ করছে কিনা সেটা দেখার জন্য চরদের উপর চর নিয়োগ করতে হবে। এই 7ম অধ্যায়তেই চরদের দায়িত্ব সম্পর্কেও বলা আছে। তার মানে বন্ধুরা দেখছেন তো, মনুস্মৃতি বলতে কিছু লোক যত নাকশিট করে, আসলে কিন্তু অনেক কাজের কথাও রয়েছে এই মনুস্মৃতিতে। আর যে কথাগুলো বলা হয়েছে সেগুলো শিবাজির সময়তেই শুধু নয়, আজকের রাষ্ট্রনীতিতেও ভীষণভাবে প্রযোজ্য। যদি মনুবাদী হওয়া দোষের হয় তবে সেই দোষে দোষী আজকের দুনিয়ার বড় বড় সবকটি রাষ্ট্র, কারণ তারা এই মনু সংহিতাতে লিখে যাওয়া গুপ্তচর ব্যবস্থাই অবলম্বন করে চলেছে। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের প্রাচীন ভারতের এই জ্ঞান বা দর্শনগুলোকেই তুলে ধরার চেষ্টা করি, আর তার সাথে এর বিরুদ্ধে যে অনবরত মিথ্যা প্রচার চলছে সেগুলোকেও আপনাদের সামনে এনে ধরি। এই তথ্যগুলো জানার পর আপনারা আমাদের পূর্বপুরুষদের সম্বন্ধে গৌরবান্বিত হবেন নাকি হবেন না পুরোপুরি আপনাদের সিদ্ধান্ত। তবে এটা আপনাদের বলি যে বিজ্ঞানের যেমন অনেক শাখা আছে, তেমনি আমাদের প্রাচীন ভারতেরও জ্ঞান ভাণ্ডারেরও অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। নিউটনের ক্লাসিক্যাল ফিজিক্স যেমন সমস্ত কিছু ব্যাখ্যা করতে পারে না, বিশেষ করে পারমাণবিক স্তরে বা মহাজাগতিক স্তরে। আবার নিউটন শব্দ আর আলোর ব্যাপারে যা থিওরি দিয়েছিলেন সবই ভ্রান্ত ছিল। তার মানে এই নয় যে নিউটনের কাজকে আমরা সার্বিকভাবে বর্জন করব। সেরকমই আমাদের যে প্রাচীন ভারতীয় লিপিগুলো আছে সেখানেও মনুস্মৃতির মতো অনেক বই আছে যা সব কিছু আজকের যুগে আর প্রযোজ্য না হলেও তাকে পুরোপুরি বদনাম করে বাতিল না করে তার মধ্যে যে অংশগুলো আজকের যুগে আমাদেরকে জ্ঞানার্জনে সাহায্য করে সেগুলোকে মুক্ত মনে গ্রহণ করে তার যোগ্য সম্মানটা দেওয়া উচিত। তাই আমরা বলবো যে কোনো বিশেষ প্রোপাগান্ডাকে গুরুত্ব না দিয়ে আমাদের প্রাচীন ভারতের সমস্ত জ্ঞান এবং উপদেশগুলোকেই আবার নতুন করে পুনর্মূল্যায়নের সময় এসেছে। দরকার মতো সেগুলোর কিছু অংশকে বাতিল, আবার কিছু অংশকে গ্রহণ করতে হবে মুক্ত মনে, প্রোপাগান্ডাকে দূরে সরিয়ে রেখে।